শুধুমাত্র একটা প্রচার, ফ্লেক্স, মুখ, কার মুখ কত বড় করে লাগা যায়। বিপ্লববাবুর সুন্দর চেহারা লাগানো যায় না মানিকবাবুর চেহারা লাগানো যায়। শাসক দলের রাজনৈতিক দুর্বৃত্তদের হাতে আজকে গোটা নেশার সাম্রাজ্য গেছে, তারা নিয়ন্ত্রণ করছে এটা। কংগ্রেসের ঘরের কর্মীরা খুন হয়েছে, বিজেপির চোখের জল ফেলতে ফেলতে অস্থির হয়ে যাচ্ছে। সিপিআইএমের কর্মীরা খুন হয়েছে, এই খুনিরাই তো আজকে বিজেপির দলে। নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত জানাই খবরে প্রতিবাদের সাক্ষাৎকার অনুষ্ঠানের আরও একটি নতুন পর্বে। সামনে রয়েছে লোকসভা নির্বাচন, আর নির্বাচন সংক্রান্ত বিভিন্ন আপডেটস আপনাদের কাছে তুলে ধরার জন্যই আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আজকের সাক্ষাৎকার অনুষ্ঠানে আমার সঙ্গে রয়েছেন একজন বিশেষ অতিথি। উনি বিগত দিনে ডিওয়াইএফআইয়ের প্রাক্তন সম্পাদক ছিলেন, বামপন্থী কর্মী অমল চক্রবর্তী মহোদয় আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। নমস্কার, আপনাকে স্বাগত জানাই খবরে প্রতিবাদে। প্রথমেই যে বিষয়টি, সামনেই লোকসভা নির্বাচন রয়েছে, নির্বাচন সংক্রান্তই প্রথম যে প্রশ্নটা থাকবে যে এই লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটকে কতটা সমর্থন করবে সেই ভোটাররা যারা কট্টর বামপন্থী। যেহেতু আমরা জানি যে ইন্ডিয়া জোটে সিপিআইএম, কংগ্রেস, যতগুলো বিরোধী দল রয়েছে, প্রায় 41টা বিরোধী দল একত্রিত হয়ে গেছে। সেই জায়গায় রাজ্যে যারা বাম কর্মী সমর্থক রয়েছেন তারা ইন্ডিয়া জোটকে কতটা সমর্থন করবেন ভোটাররা? ধন্যবাদ। প্রথমেই আমি আপনাদের স্বাগত জানাবো খবরের প্রতিবাদ। আপনারা যে অনলাইন চ্যানেলটা থেকে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। দর্শকরা যারা দেখছেন, দর্শকদেরও আমি অভিনন্দিত করব, স্বাগত জানাবো। যারা অনলাইন দেখছেন কিংবা পরে দেখবেন তাদের সবাইকে। প্রশ্নটা প্রাসঙ্গিক এবং আমি এর উত্তর শুধু আমার দিক থেকে দেওয়ার প্রশ্ন আছে বলে আমার বোধহয় মনে হয় না। গোটা দেশবাসীর সামনে এই উত্তর আজকে স্পষ্ট। এবারকার যে 18তম দেশের লোকসভা নির্বাচন, এবারকার লোকসভা নির্বাচন পুরো দুটো ভাগে বিভক্ত। একটা ভাগ হচ্ছে যারা দেশের সংবিধানকে রক্ষা করতে চায়, আরেকটা হচ্ছে যারা দেশের সংবিধানকে ধ্বংস করতে চায়। এখানে বামপন্থা, মধ্যপন্থা, দক্ষিণপন্থার থেকে বড় প্রশ্ন হচ্ছে যারা ভারতবর্ষকে ভালোবাসে, যারা স্বাধীনতার পর আমাদের মহাত্মা গান্ধীরা, আমাদের বাবা সাহেব ভীমরাও আম্বেদকররা, আমাদের রাজেন্দ্র প্রসাদরা যে ভারতবর্ষের আকৃতি তৈরি করেছিলেন, ভারত হোয়াট ইজ ইন্ডিয়া, ইন্ডিয়ার যে কনসেপ্ট তৈরি করেছিলেন, সংবিধান তৈরি করেছিলেন, এই সংবিধানকে বাঁচানোর লড়াই হচ্ছে এবারকার লোকসভা নির্বাচন। সুতরাং যারা সংবিধানের বাঁচাতে চায়, যারা এই দেশকে রক্ষা করতে চায়, যারা মহাত্মা গান্ধীর স্বপ্নের ভারতকে রক্ষা করতে চায়, তারা আজকে ইন্ডিয়া জোটের পক্ষে। আর যারা ওই স্বাধীনতার সময় থেকে বিরোধিতা করেছিল, এই দেশ এক থাকবে না, এই দেশ ধর্মনিরপেক্ষ থাকবে না, এই দেশ সবাই মিলেমিশে থাকবে না, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই স্বপ্নের ভারতবর্ষ হবে না, বিবেকানন্দের স্বপ্নের ভারতবর্ষ হবে না, কবিরের আমি আল্লাহরও সন্তান, ঈশ্বরেরও সন্তান, এই ভারতবর্ষ হবে না। তারা চাইছে আজকে এনডিএ জোটে গিয়ে সামিল হয়ে একটা ভারতবর্ষের যে আকৃতি, ভারতবর্ষের যে আকার, ভারতবর্ষের যে সংবিধান, এটাকে তছনছ করে তাদের ছাঁচে বাঁধা, তাদের ছকে বাঁধা হিন্দুত্বের ভারতবর্ষ তৈরি করা। সুতরাং এবারকার লড়াইটা স্পষ্ট। একটা হচ্ছে সংবিধান রক্ষার লড়াই, আরেকটা হচ্ছে যারা সংবিধানকে ভাঙতে চায় তাদের লড়াই। সুতরাং আমরা বামপন্থীরা স্বাভাবিকভাবেই সংবিধান বাঁচানোর লড়াই করছি। এই লড়াইয়ে বামপন্থীরা চিহ্ন ব্যক্তি ভুলে গিয়ে যারা ইন্ডিয়া জোটে আছে তাদের পক্ষে দাঁড়িয়েছে। এর মধ্যে স্পষ্টতার কোনো রকম সন্দেহের অবকাশ নেই, পরিষ্কার দৃষ্টিভঙ্গি। এবং এটা বামপন্থা মধ্যপন্থা বলে না, চিহ্ন বড় প্রশ্ন না, ব্যক্তি প্রশ্ন না। যারা সংবিধানকে রক্ষা করতে চায় তারা আজকে ইন্ডিয়া জোটের পক্ষে। এবং স্বাভাবিকভাবেই আমরা বামপন্থীরা দৃঢ়ভাবে ইন্ডিয়া জোটের প্রার্থীদের সমর্থন করছি এবং ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করব এবং জিতানোর জন্য মানসিকভাবে প্রস্তুত। শাসক শিবির থেকে বিগত বেশ কিছু দিনে বিভিন্ন জনসমাবেশে বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে গিয়ে একটা বিষয় তুলে ধরা হয়েছে যে বাম আমলে কিংবা বাম কংগ্রেস জোট আমলে বহু বামকর্মী আমি আপনার প্রশ্ন টেনে নিতে চাইছি, আপনি কি বলতে চাইছেন বুঝতে পারছি তো। আমরাও দেখছি তো আপনাদের সোশ্যাল মিডিয়াগুলো, ওদের পায়ের থরহরি কম্প শুরু হয়েছে। আমি তো ওদিন কল্যাণীতে শুনেছেন কিনা, আমাদের একটা সভা গিয়েছিল, আপনারা এসেছিলেন কিনা, আমি সেখানে কথা বলেছি। কিসের এত ভয়? কংগ্রেস সিপিআইএম একসাথে লড়াই করছে, আপনাদের এত ভয় কেন? কংগ্রেসের তো মাঠ থেকে মাসির দরদ বেশি। কংগ্রেসের ঘরের কর্মীরা খুন হয়েছে, বিজেপির চোখের জল ফেলতে ফেলতে অস্থির হয়ে যাচ্ছে। সিপিআইএমের কর্মীরা খুন হয়েছে, এই খুনিরাই তো আজকে বিজেপির দলে।
2018 সাল থেকে আজকে 2024 সাল, এই 6 বছর 7 বছরে ত্রিপুরা রাজ্যের কী ঘটেছে এগুলির বর্ণনা কে দেবে? এগুলি নিয়ে শ্বেতপত্র হোক না। যেই অফিসটার মধ্যে আমি বসে আপনার সামনে কথা বলছি, এই অফিসটা কবার আক্রান্ত হয়েছে? এই পর্দাটা সরান না, দেখবেন এখনও ছাই, আলমারিটা পুরো ছাই হয়ে আছে। এই যে আলমারিটা, এখানকার দরজাগুলো পুরো ছাই, ঘুলগুলিগুলো পুরো ছাই, জানালাগুলো ভেঙে দিয়েছে, গ্রিল ভেঙে দিয়েছে। কি ব্যাপার? এটা তো বলছে না। আপনাদের এই চন্দ্রপুর, যেখানে আপনারা নিউজ চ্যানেল চালান, এই এলাকায় বামপন্থী বন্ধুরা বাজার করতে আসলে কবার আক্রান্ত হয়েছে? কটা দোকানে আক্রমণ হয়েছে? আমি দূরে যাচ্ছি না। কটা বামপন্থী আন্দোলনের কর্মীর পুকুরের মধ্যে বিষ ঢেলেছে, রবার বাগান জ্বালিয়েছে, হাজার হাজার বামপন্থী আন্দোলনের কর্মীরা রাজ্য ছাড়া। এটা নিয়ে তো বিজেপি কথা বলছে না। তিপ্রামথা, তাদের সাথে আজকে গোলাগুলি, এটা নিয়ে তো কোনো কথা নেই। তিপ্রামথা কারা? তাদের স্লোগান কি? তিপ্রাল্যান্ড, আলাদা রাজ্য চাই আমরা। আর বিজেপি বলছে আমরা এক রাজ্য শ্রেষ্ঠ রাজ্য, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। জলে তেলে মিলে নাকি কোনো দিন? কী কাণ্ড! আপনারা ক্ষমতার জন্য যা ইচ্ছা তা করতে পারবেন। আপনাদের ওয়াশিং মেশিনে ঢুকলে সব সাদা হয়ে যাবে। আর বামপন্থীরা কংগ্রেস দুটো দল ধর্মনিরপেক্ষতার প্রশ্নে, দেশ রক্ষার প্রশ্নে, সংবিধানের প্রশ্নে কাছাকাছি এসছে বললে আপনাদের মায়া কান্না। এটা হচ্ছে মানুষকে টুপি পরানোর, মানুষের চোখে ঠুলি পরানোর একটা রাস্তা। নিজেদের অপকর্ম ঢাকার অপপ্রয়াস, নিজেদের অপকর্ম ঢাকার জন্যই কথাগুলো বলছে। আপনি যে এই চিত্রটা খুব সংক্ষেপে একটা চিত্র তুলে ধরতে চেয়েছেন, বিগত 6 থেকে 7 বছরে বিজেপি রাজ্যে শাসন ক্ষমতায় আসার পর কি হয়েছে পরিস্থিতি। আচ্ছা, যদি বিজেপির পরিবর্তে বাম সরকার পুনরায় প্রতিষ্ঠিত হতো 2018-তে, তাহলে এই 6 বছরে ত্রিপুরা কোন জায়গায় গিয়ে দাঁড়াতো? এই 6 বছরে ত্রিপুরা কোন জায়গায় দাঁড়াতো আপনারা বলুন না। আপনাদের তো জীবনের অভিজ্ঞতা অনেক বেশি, আপনারা তো অনলাইন চ্যানেল চালান। আমার ধারণা সাংবাদিকতায় নতুন না, এর আগেও কাজ করেছেন। আজকে গোটা ত্রিপুরা রাজ্যে যা দেখছেন এটা তো বামপন্থী সরকারের আমলে। যান না, ধর্মনগর থেকে শুরু করে আপনি সাবরুম পর্যন্ত যান। এটা তো আমার বলার বিষয় না, মানুষ চোখে দেখছে। এই যে আজকে 8টা জেলা কারা তৈরি করেছে? কারা তৈরি করেছে নতুন জেলাগুলো? ধলাই জেলা। এই জওহরনগরে আগে সন্ধ্যের পরে শিয়াল ডাকতো, বাঘ হাঁটতো। এই জওহরনগর আজকে এত বড় নগরী হয়েছে। কি ব্যাপার? ধলাই জেলার হেডকোয়ার্টার কারা করেছে? ঊনকোটি জেলা কারা করেছে? ঊনকোটি জেলা। খোয়াই জেলা কারা করেছে? আমাদের গোমতী জেলা কারা করেছে? মহকুমাগুলো নতুন নতুন, করবুক মহকুমা, জম্পুইজলা মহকুমা কারা করেছে? মেডিকেল কলেজ কারা করেছে? বিশ্ববিদ্যালয় কারা করেছে? আমি জিজ্ঞেস করি। আপনি যান ধর্মনগরে, বিবেকানন্দ শতবর্ষ এত বড় হল, এসি হল কে তৈরি করেছে? বামপন্থীরা তৈরি করেছে। আপনি এগিয়ে আসুন কুমারঘাটে, আমবাসা রাস্তার বাদিকে দেখবেন বিশাল হল, এসি হল কারা তৈরি করেছে? বামপন্থীরা তৈরি করেছে। আপনি এগিয়ে আসুন তেলিয়ামুড়ায় বিশাল হল হয়েছে, মিটিং করছে এখন ওখানকার বিধায়িকা, আর বামপন্থীদের বকছে। কার তৈরি করা হল? জিরানিয়া আসুন, জিরানিয়া থানার পাশেই তো হলটা। বাদিকে যান এনআইটির রাস্তা ধরে, এই রাস্তা কার করা? এনআইটির জন্য কে লড়াই করেছে? মানিক সরকার দিল্লিতে গিয়ে মনমোহন সিংয়ের সাথে, তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে লড়াই করে এই ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এনআইটিকে রূপান্তরিত করেছে। আপনি এগিয়ে আসুন, আপনাদের যে এখানে অফিস আইএসবিটি, চন্দ্রপুর আইএসবিটি কাদের হাতে তৈরি? বামপন্থীরা তৈরি করেছে। আপনি এগিয়ে চলে যান রবীন্দ্র ভবন, কাদের হাতে তৈরি? আপনি এগিয়ে চলে যান নাগেরজলা, কার হাতে তৈরি? আপনি এগিয়ে চলে যান সূর্যমণিনগর বিশ্ববিদ্যালয়, কাদের আমলে তৈরি? আপনি সূর্যমণিনগর পেরিয়ে আপনি চলে যান বিশালগড়ের যে বড় বড় রাস্তার ধারে বিল্ডিংগুলো কাদের হাতে তৈরি? কলেজ কে করেছে? বিশালগড় কলেজ, মাইকেল সম্ভবত এটা কবি নজরুল নামে বিশালগড়ের কলেজটা কারা করেছে? আমি জিজ্ঞেস করি। বিশ্রামগঞ্জ হেডকোয়ার্টার কাদের হাতে তৈরি? অনেকে বলবেন আমি বোধহয় ফিরিস্তি দেওয়ার জন্য বলছি। আমাদের তৎকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলতেন, মানুষকে কাজ বলতে হয় না, ফ্লেক্স লাগাতে হয় না, মুখ লাগাতে হয় না, মানুষ তার অভিজ্ঞতায় দেখে কি কাজ হয়েছে। আপনি এগিয়ে যান উদয়পুরে মাতারবাড়ি যেতেই যে টাউন হলটা আজকে মিটিং করছে প্রাণজিৎ বাবুরা, বাজার গরম করছে, বামপন্থীরা কিছু করেনি। এই হলটা কাদের হাতে তৈরি? কাদের হাতে? মাতারবাড়ির উন্নয়নের কাজ কোথায় শুরু হয়েছিল? মাতারবাড়ির প্রজেক্ট রতন ভৌমিক তখন পর্যটন মন্ত্রী, যান না, ওনার আমলে সমস্ত প্রজেক্ট স্যাংশন হয়েছে। আজকে 6 বছর 7 বছর হয়েছে মাতারবাড়ি নিয়ে বাজার গরম করছে, একটা কাজ করতে পেরেছে? আপনি চলে যান শান্তির বাজার, জেলা হাসপাতাল হয়েছে। আপনি চলে যান বিলুনিয়া, চিনতে পারবেন কটা রাস্তা আছে?
বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র মহাবিদ্যালয়ের উন্নয়ন গিয়ে দেখে আসুন একবার, মাইকেল মধুসূদন কলেজ সাবরুম, এই ব্রিজ, গর্ব করছে আজকে এই ব্রিজ নিয়ে, আমি না বললে না হয়। এই যে বাংলাদেশের চট্টগ্রামের সাথে যোগাযোগের যে ব্রিজ হয়েছে, আপনাদের মনে থাকবে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন এই জেলখানার মাঠে 2018 সালের নির্বাচনের আগে, যে এই ব্রিজ করার জন্য দিল্লি যদি টাকা না দেয়, আমরা রাজ্য সরকার টাকা দিয়ে ব্রিজ তৈরি করব। এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার সিংহদুয়ার। স্বপ্ন ছিল বামপন্থীদের, এবং বামপন্থীরা এই ব্রিজ তৈরি করার জন্য লড়াই করেছে, আপনারা জানেন। এবং এই ব্রিজ হয়েছে, চট্টগ্রামের সাথে যোগাযোগের জন্য রাস্তা তৈরি হয়েছে। আজকে পর্যন্ত এটা খুলতে পারেনি, উদ্বোধন করতে পারেনি। উদ্বোধন করেছে অনলাইনে ভোটের জন্য, এখন এটা চালু হয়নি। আর ওরা বলছে মানে কিছুই হয়নি বামফ্রন্টের আমলে। আমার এতগুলো কথা বলার ইচ্ছে ছিল না। আপনি জিজ্ঞেস করলেন বামপন্থীরা যদি 6 বছর থাকতো তাহলে কি হতো, কি হতো আমি মানে বলবো জ্যোতিষী না, কি করতে পারতো, নিশ্চয়ই কর্মসূচি থাকতো। কিন্তু একটা জিনিস হতো, সেটা হচ্ছে রাজ্যে আজকে যে মানুষের কথা বলার অধিকার নেই। আপনার মাইকে যে কথা বলছি, আপনার সোশ্যাল মিডিয়ায় আমাকে ট্রোল করবে, ধমক দেবে, ব্যক্তিগত আক্রমণ করবে, কুৎসা করবে, এবং আপনাকে পর্যন্ত সেন্সার করতে পারে যে যাবেন না ওদের সাক্ষাৎকার নেওয়ার জন্য, আপনাকে বাধা দিতে পারে। আমি বলছি তো পরিষ্কার, এই যে অগণতান্ত্রিক পরিবেশ, এটা অন্তত থাকতো না বামপন্থীরা যদি আসতো। কল্যাণীতে জমায়েত করছি, পুলিশ আমাদের ঘেরাও করে রেখেছে, মাঝখানে আমরা বক্তৃতা করছি, কী ব্যাপার? আগে তো পুলিশ লাগতো না, বামপন্থীদের আমলে মিটিং করতে পুলিশ লাগতো না তো, বামপন্থীদের আমলে গাড়ি ঘুরতে পুলিশ লাগতো না তো। ক্যান্ডিডেট আক্রান্ত হয়ে যাচ্ছে, প্রার্থী ঘুরতে পারছে না, লাল ঝান্ডা লাগালে ড্রেনে ফেলে দিচ্ছে, ঘুরে যে আমার সঙ্গে চলুন আমি দেখাবো। বামপন্থীদের ফ্ল্যাগগুলো, কংগ্রেসের ফ্ল্যাগগুলো রাস্তায় ড্রেনে ফেলে দিচ্ছে। এই অবস্থা অন্তত হতো না। বামপন্থীরা যদি থাকতো রাজ্যে, অন্তত আমরা এই জিনিস করতে দিতাম না যে মানুষের কথা বলার অধিকার থাকবে না, মানুষ ভয় পাবে, মানুষ তার মুক্ত চিন্তা করতে পারে। আমাদের সংবিধানে একটা কথাই আছে, ফ্রি। এখনও কোনো জিনিস আর ফ্রি পাওয়া যায় কিনা জানি না, এটা হচ্ছে বাক স্বাধীনতা। কথা বলার উপর কোনো ট্যাক্স এখন অবধি কোনো সরকার লাগায়নি। আমার মনে হয় নরেন্দ্র মোদী সরকার ট্যাক্স লাগিয়েছে, এটা টাকার অঙ্কে না, এটা হচ্ছে তার জীবনের ঝুঁকিতে। এখন আপনি কথা বলতে পারবেন না, মানুষ ভয়ে কথা বলে না। বাজারে গেলে আমাদের হাসি দিতে অনেকে লজ্জা পায়, হাসি না দিয়ে পরে বাড়িতে আসলে টেলিফোন করে বলে, অমলবাবু আপনাকে দেখে হাসলাম না, কারণ আপনাকে দেখে যদি হাসি, ওখান থেকে আরেকজন বসে আছে আমাকে হয়তো আক্রমণও করতে পারে। কিন্তু ভাববেন না আপনাদের সাথে নেই, আপনাদের সাথে আছি। এই যে পরিবেশ, ভীতির পরিবেশ, এটা অন্তত বামপন্থীরা আসলে হতো না, গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনি যেটা বলছেন এটার মূল কথা হচ্ছে এটা। কাজ হয়তো আরেকটা কলেজ হতে পারতো, একটা রাস্তা হতে পারতো, অন্তত কর্মসংস্থানের রাস্তা বন্ধ হতো না, অনেক কাজ হতো। আমি এটাকে বড় করে দেখছি না, আমি বড় করে দেখছি যেটা মানুষের বাকস্বাধীনতার অধিকার, ভীতির পরিবেশ, মানুষের জীবনমান, সম্পত্তি রক্ষার অধিকার, এটা অন্তত থাকতো, এটা অন্তত স্তব্ধ হতো না। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলতে গেলে ত্রিপুরা রাজ্যের বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা জ্বলন্ত সমস্যা, আর সেটা হচ্ছে নেশা। মুখ্যমন্ত্রী বলছেন যে নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিয়েছেন। কি মনে করছেন কতটুকু মুক্ত হয়েছে ত্রিপুরা নেশা থেকে? আরে কোন মুখ্যমন্ত্রীর স্লোগানের কথা বলছেন বোঝা তো মুশকিল। একজন 4 বছরের মুখ্যমন্ত্রী ছিলেন, উনি তো প্রায় নেশামুক্ত ত্রিপুরা করেই দিয়েছিলেন। যদিও ওনার আমলে নেশা সবচেয়ে বেশি বারবারন্ত। চন্দ্রপুর থেকে মোটর স্ট্যান্ড যাওয়ার সময় কটা কাউন্টার হয়েছে রাস্তার ধারে আমিও গণে বলতে পারবো না। একদিকে কাউন্টার বাড়াচ্ছেন, একদিকে 11টা অবধি মদের দোকান খোলা রাখছেন, আরেকদিকে বলছেন নেশামুক্ত ত্রিপুরা। গাজার রমরমা। হ্যাঁ, নেশামুক্ত ত্রিপুরা কী হয়েছে? গরিব 2-1 মানুষ, কিছু কিছু মানুষ, আমি বললে হয়তো কথাটা নিয়ে বিতর্ক হবে, কিছু ছেলে ফেলে এইসব করতো, আজকে তারা এগুলো করতে পারছে না। গাজার সাম্রাজ্য কার হাতে গেছে? রাজনৈতিক দুর্বৃত্তদের হাতে। ক্ষমা করবেন আমাকে, শাসক দলের রাজনৈতিক দুর্বৃত্তদের হাতে আজকে গোটা নেশার সাম্রাজ্য গেছে। তারা নিয়ন্ত্রণ করছে এটা, তারা পুলিশের সাথে মিলেমিশে নিয়ন্ত্রণ করছে। কলমচোরা থানাতে একটা পুলিশ অফিসার খুন হয়ে গেলেন, আজকে অবধি বিচার হয়েছে? হাজার হাজার ছেলে, সমস্ত শাসক দলের দুর্বৃত্তগুলো যে গ্রেপ্তার হচ্ছে, কোনো বিচার হচ্ছে? নেশার সাম্রাজ্যে ভাবছে আমাদের রাজ্য। এটা আমি বলছি না তো, দিল্লির যে বিভিন্ন সংস্থাগুলো, দিল্লি স্বরাষ্ট্র দপ্তরের ইউনিটগুলো, তারা বলছে ত্রিপুরা আজকে নেশার সাম্রাজ্যে 1 নাম্বার 2 নাম্বার। মদ সবচেয়ে বেশি মাথাপিছু বিক্রি হয় আমাদের রাজ্যে। শুধুমাত্র ট্যাক্সের জন্য একটা সরকার এরকম দায়িত্বহীন কাজ করতে পারে? মদের ট্যাক্সের টাকায় সরকার চালাবে, এই কারণেই দায়িত্বহীন কাজ করা যায়? প্রতি মাসে লাইসেন্স দিয়ে দিচ্ছে, প্রতি মাসে নেশার সাম্রাজ্য বার খুলে দিচ্ছে আমাদের রাজ্যের মধ্যে। এটা হয়? এই স্লোগান, আমি তো বলবো শুধু নেশা না, যে কোনো স্লোগান, ওদের কথা একটা কাজ আর একটা। সবকা সাথ সবকা বিকাশ স্লোগান দিচ্ছে,
সবকা সাথ সবকা বিনাশ করছে। আপনি সিপিআইএম না করলে পুকুরে বিষ ঢালবে, সিপিআইএম না করলে রবার বাগান জ্বালিয়ে দেবে, সিপিআইএম না করলে আপনি ঠিকাদারি পাবেন না, সিপিআই অফিসের তালা খুলতে পারবেন না। কটা অফিস তালা খুলতে পারে না এখন অবধি? আপনি গণে বের করুন না, এখনও তালা খুলতে পারে না। এটা সবকা সাথ সবকা বিকাশ স্লোগানের উল্টো না? নেশা বিরোধী স্লোগান, নেশার সাম্রাজ্যে ভাসছে। যা স্লোগান দেবে, ঘরে ঘরে রোজগার, যাদের চাকরি আছে তাদের চাকরি চলে যাচ্ছে। 10,323কে নিয়ে কি নাটক করলো, ওদেরকে লাঠি মেরে পিটিয়ে রাস্তা থেকে তুলেছে। আর ওরাই তো 18 সালের আগে স্লোগান দিয়েছিল আমরা ওদেরকে ন্যায় দেবো, গ্যারান্টি দেবো, মিস করলে চাকরি। আপনাদের মনে থাকবে তো। আমি কটা বলবো বলুন না? তাদের আমি এক কথায় বলবো, স্লোগান একটা, বাস্তবায়ন একটা, শুধুমাত্র একটা প্রচার, ফ্লেক্স। মুখ, কার মুখ কত বড় করে লাগা যায়? বিপ্লববাবুর সুন্দর চেহারা লাগানো যায় না মানিকবাবুর চেহারা লাগানো যায়? কম্পিটিশান চলছে, কার মুখ কত বড় করে লাগানো যায়। স্লোগান দিচ্ছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আতাত করছে কার সাথে? যিনি ত্রিপুরা রাজ্যের আগুন নিয়ে খেলছেন। ত্রিপুরা ল্যান্ড চাই, আলাদা রাজ্য চাই। এটা স্লোগান, এটা বাস্তবতা। শুধুমাত্র বামপন্থীদের আটকে রাখতে হবে, এই কারণে এই ধরনের স্লোগানের সাথে আপোষ করা যায়। তাই আমি আপনাদের বলবো, শুধু নেশা বলে না, ওদের স্লোগানের সাথে বাস্তবের কোনো মিল নেই। যা স্লোগান দেবে তার 180 উল্টোটা তারা করবে, 180। পরিষ্কার কথা, এর মধ্যে কোনো রকম কপটতা নেই। চোখের সামনে তার হচ্ছে অভিজ্ঞতা। ক বছর হয়েছে সরকারটা চালাচ্ছে, এখন অব্দি একটা পূর্ণাঙ্গ মন্ত্রিসভা করতে পারলো না। প্রথমবার তো করতেই পারলো না, দ্বিতীয়বারও দুবার পাল্টে এটা পূর্ণাঙ্গ মন্ত্রিসভা করতে পারে না। কি সরকার এটা? মুখ্যমন্ত্রীর হাতে কটা দায়িত্ব? কথা প্রসঙ্গে আমি বলছি, আপনি বলছেন বলে। এটা মুখ্যমন্ত্রীর হাতে শিক্ষা দপ্তরের দায়িত্ব, মুখ্যমন্ত্রীর হাতে স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব, মুখ্যমন্ত্রীর হাতে পিডব্লিউডি দপ্তরের দায়িত্ব। আমাদের রাজ্যের ইতিহাসে আছে। আমি ব্যক্তিগতভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলতে চাইছি না। এটা কোন ধরনের রাজনৈতিক সৌজন্যতা? কাউকে বিশ্বাস করতে পারছেন না। হয় স্বাস্থ্য দপ্তর কী অবস্থা আজকে? গেলে একটা স্যালাইন পাওয়া যায় না, গেলে রক্ত পায় না। একসময় ত্রিপুরা রাজ্য রক্তের জন্য স্বেচ্ছা রক্তদানে চ্যাম্পিয়ন ছিল। আমি নিজে ডিওএফআই করেছি, রক্তদানে আমাদের উদ্বৃত্ত হতো। আজকে এক বোতল রক্তের জন্য হাহাকার করে ঘুরছে। স্বাস্থ্যমন্ত্রী এই নিয়ে নীরব, কথা বলছেন না। সময় কোথায় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের প্রতি নজর দেওয়ার? স্কুলগুলোতে শিক্ষক নেই, কলেজগুলোতে শিক্ষক নেই, প্রিন্সিপাল নেই। শিক্ষামন্ত্রী হয়ে বসে আছেন মুখ্যমন্ত্রী। পিডব্লিউডি দপ্তরের কথা যত কম বলা যায় তত মঙ্গল। লক্ষ্য করেছেন আপনারা? টেন্ডার দিতে এসছে বাইরের একটা কোম্পানি, রাষ্ট্রায়ত্ত কোম্পানি, তারা টেন্ডার দিতে পারেনি, তাদেরকে আক্রান্ত হতে হয়েছে। মুখ্যমন্ত্রী কোনো বিবৃতি দিয়েছেন? পিডব্লিউডি মন্ত্রী কোনো বিবৃতি দিয়েছেন? এখন আমি যদি কথাগুলো বলি, মাফিয়ারা যখন দেখবে তারা আমার উপর রাগ হবে। এটা আমার ব্যক্তিগত কথা না তো, এটা রাজ্যের মানুষের কথা। আর যারাই ইন্টারেস্টিং হচ্ছে, আপনারা হয়তো ভাবতে পারেন যে আপনি যে কথা বলছেন মানুষ তাহলে বিদ্রোহ করছে না কেন? মানুষ বিদ্রোহ করবে কি করে? মানুষকে সংগঠিত হতে দিচ্ছে না তো, মানুষকে এক জায়গায় আসতে দিচ্ছে না, মানুষকে রাজনৈতিক সভা মিছিলে যেতে দিচ্ছে না। সংগঠিত হলে আক্রমণ করো, ভয় দেখাও, বিচ্ছিন্ন করে রাখো, ডিভাইড অ্যান্ড রুলের রাজনীতি, হিন্দুর নামে, মুসলমানের নামে, ট্রাইবেলের নামে, নন ট্রাইবেলের নামে ভাগ করে দাও, নেশার সাম্রাজ্যে ডুবিয়ে দাও। কংগ্রেসকে মিছিল করতে দিও না, সিপিআইএমকে মিছিল করতে দিও না, অন্য রাজনৈতিক দলকে মিছিল করতে দিও না। আমরা লুট করব আর খাবো, সব দায়িত্ব মণ্ডলকে দিয়ে দেবো। থানা কিচ্ছু করতে পারবে না, ব্লক কিচ্ছু করতে পারবে না, এসডিএম কিচ্ছু করতে পারবে না। আমি আপনাকে শুধু জিজ্ঞেস করি, আপনি বলেছেন বলে, ওরা 18 সালে ক্ষমতায় আসার আগে ওদের অন্যতম স্লোগান ছিল কি? প্রশাসনকে রাজনীতি মুক্ত করব। বামপন্থীদের নামে অভিযোগ ছিল আমাদের প্রশাসন নাকি লালবাড়ি থেকে চলে। আমি আপনাদের জিজ্ঞেস করি, একটা উদাহরণ যদি দিতে পারেন, আমি ব্যক্তিগতভাবে রাজনীতি ছেড়ে দেব। আমাদের বামপন্থীদের আমলে সরকারি কোনো কর্মসূচিতে সিপিআইএমের কোনো নেতা কোনো মঞ্চে গিয়ে বসেছে কেউ দেখাতে পারবেন? আমি তো নিজে সিপিআইএমের এই এলাকার নেতা ছিলাম। অনেক স্কুল উদ্বোধন হয়েছে, স্বামী বিবেকানন্দ দয়ানন্দ স্কুল, ধলেশ্বরী স্কুল, প্রাচ্যব্রতী স্কুল। কোনো স্কুল উদ্বোধনে তো আমরা সিপিআইএমের নেতারা যাইনি তো। মন্ত্রী এসছেন, প্রশাসনের কর্তারা এসছেন, পৌরসভার কাউন্সিলর এসছেন, সংবিধান মেনে, গঠনতন্ত্র মেনে, সরকারি নিয়ম মেনে। আর আজকে রেশন কার্ড বিলি করছে মণ্ডলের নেতা, স্কুলের নবীনবরণে গিয়ে বসে থাকছে মণ্ডলের নেতা, শিক্ষককে ধমকাচ্ছে মণ্ডলের নেতা, মণ্ডল রাজ। আপনি কিচ্ছু সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনার টিভি চ্যানেল কোথায় থাকবে মণ্ডলের পারমিশন নিতে হবে। এমনকি বাজারের দোকানদার পর্যন্ত কি বিক্রি করবে কি বিক্রি করবে না মণ্ডলের পারমিশন চাই। এখন শুনছি ওদের মিটিং করতে গেছিলাম কাঞ্চনপুরের পেচারথলে, ওখানে গিয়ে শুনলাম এখন বিয়ের সম্বন্ধও মণ্ডল থেকে পারমিশন নিতে হয়।
আপনি নিমন্ত্রণের লিস্ট নিজে স্বাধীনভাবে করতে পারবেন না। আপনাকে যদি ওই ধরুন কোনো ব্রত অনুষ্ঠান, পূজার অনুষ্ঠান, মনসার পাঁচালী পড়ার অনুষ্ঠান কিংবা ধরুন যে কোনো সামাজিক অনুষ্ঠানে আপনাকে নিমন্ত্রণ করে, কেন নিমন্ত্রণ করলেন? উনি তো সিপিআইএমের লোক। কোনো দিন দেখেছেন আগরতলার কোনো ক্লাবের মধ্যে আমরা রাজনীতি করেছি? ক্লাবের মধ্যে এখন ক্লাবের মধ্যে রাজনীতি, ক্লাবের মধ্যে বিজেপির মণ্ডলের নেতার ছবি, ক্লাবের মঞ্চের মধ্যে গেরুয়া উত্তরীয় পরে মঞ্চের মধ্যে শোভা করছে। কি ব্যাপার? ক্লাব তো এরকম ছিল না আগরতলার ক্লাবগুলো। আপনি যান একদম চন্দ্রপুর থেকে শুরু করে আগরতলার ওই প্রান্ত পর্যন্ত সব ক্লাবে মণ্ডল নেতাদের ছবি, মণ্ডল নেতাদের ছবি, বিজেপির গান বাজছে। জিনিস হতে পারে? এটা সংস্কৃতি। সুতরাং মণ্ডল রাজ কায়েম হয়েছে। এটা প্রশাসনের শাসন না, এটা সরকারি শাসন না। গোটা ব্যবস্থাটাকে গেরুয়াময় করে, মণ্ডলময় করে কিছু মাফিয়ার দুর্বৃত্তরা প্রশাসনের ঠিকাদারি নিয়েছে। এই কারণে মানুষ ভয়ে কথা বলতে সাহস করছে না। তাই আমি বলবো, মানুষ কিন্তু জোট বাঁধছে। বিধানসভা নির্বাচনে আপনারা লক্ষ্য করেছেন, মানুষ চেষ্টা করেছে এই সরকারটাকে হটানোর জন্য, কিন্তু ভিতর থেকে কলকাঠি নেড়ে গরম জল ঢেলে ওই মুখোশ পরে পাহাড়ের ভদ্রলোক তাদেরকে ক্ষমতায় আসতে সাহায্য করেছে। আমরা সেদিন বলেছিলাম যে মুখোশ পরা, অনেকে আমাদের ব্যঙ্গ করেছে, আমাদের কথা অক্ষরে অক্ষরে সত্যি হয়েছে। মুখোশ খুলে এখন লোকসভা নির্বাচনে তাদের সাথে গিয়ে মিলেছে। আমি আপনাদের বলবো, এই জিনিস চলতে পারে না বেশি দিন। মানুষ জোট বাঁধছে। আমি তো আলোচনার শুরুতেই বলেছি যে মানুষ দুভাগ হয়েছে, সংবিধানের পক্ষে এবং যারা সংবিধান ধ্বংস করছে তাদের পক্ষে। সুতরাং স্বাভাবিকভাবেই দেশ রক্ষার পক্ষে বেশি মানুষ থাকবে। স্বাধীনতার সময় কমিউনিস্টরা তেরঙ্গা ঝান্ডার সাথে একসাথে মিলে আমরা দেশ রক্ষার লড়াই করেছি। যখনই দেশ বিপদে পড়েছে আমরা একসাথে লড়াই করেছি। আজকে আবার দেশ বিপদে, মানুষ কিন্তু একত্রে জোট বাঁধছে। নাহলে এই জিনিস হতে পারে কংগ্রেস সিপিআইএম এক মঞ্চে, নাহলে এই জিনিস হতে পারে ওই তামিলনাড়ুর স্টালিন এবং সীতারাম ইয়েচুরি এক মঞ্চে বক্তৃতা, হতে পারে না তো। সুতরাং এই কারণেই মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে, এনসিপি, লাল ঝান্ডা সবাই মিলে আজকে লড়ছে, হরিয়ানায় একসাথে লড়ছে। এই যে ছবিটা, এই ছবিটাই হচ্ছে মানুষ একত্রিত হওয়ার লক্ষণ। সুতরাং এই অরাজকতা আমাদের রাজ্যে বলুন, দেশে বলুন, চলতে পারে না। এবং আমাদের রাজ্যের অরাজকতা দূর করার ক্ষেত্রে এবারকার নির্বাচন খুবই জরুরি। যদি দিল্লিতে আমরা খুঁটিটা নাড়াতে পারি, তাহলে আমাদের রাজ্য সেখানে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার ক্ষেত্রে একটা সুবিধা হবে। আমি একটু লম্বা বললাম আপনার কথার প্রসঙ্গে, আমি জানি না, দর্শকরা ক্ষমা করবেন, দর্শকরাই বিচারক। যদি দেখেন কোথাও অপ্রাসঙ্গিক কথা, আপনারা ভুল ধরিয়ে দেবেন। অসংখ্য ধন্যবাদ অমলবাবু। আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ জ্বলন্ত সমস্যা, পাশাপাশি শাসক বিজেপি শিবির থেকে যে ধরনের অভিযোগগুলো বেশ কিছুদিন ধরে একেবারে সরাসরি করা হচ্ছে, বিরোধী যে ইন্ডিয়া জোট রয়েছে এবং বিশেষ করে রাজ্যের বাম এবং কংগ্রেসকে টার্গেট করে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হচ্ছে বিভিন্ন মঞ্চে, জনসভায়, সেই প্রসঙ্গগুলিকে নিয়েই একটু বিস্তারিত আলোচনা করতে চাইলাম। এবং একটা কথা অবশ্যই বলতে হয় যে এবারের লোকসভা নির্বাচন অবশ্যই অনেকটাই গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনে কেন্দ্রের শাসক বিজেপি সরকারের বিপরীতে যে ইন্ডিয়া জোট মঞ্চ দাঁড়িয়েছে, সেই ইন্ডিয়া জোট মঞ্চে কিন্তু 41টি বিরোধী দলের সমর্থন রয়েছে এবং এবারের লড়াই 50-50 লড়াই হচ্ছে। তাই কোন দল শেষে মসনদে গিয়ে বসবে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক করাটা সত্যি কারোর দ্বারাই সম্ভব হচ্ছে না। তবে প্রত্যেকটা দলই তাদের পক্ষ থেকে জোরদার প্রয়াস চালাচ্ছে। ভোটাররা, গণদেবতারা শেষে ভোট বাক্সে তাদের কী রায় প্রদান করবেন সেটা বোঝা যাবে 4 জুন। তো ততদিন পর্যন্ত নির্বাচন সংক্রান্ত যা আপডেটস রয়েছে দেখার জন্য চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।